আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবন সংগঠনের স্তর এই অধ্যায়টি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 150টি ওয়ান লাইনার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখলে এই চ্যাপ্টার থেকে তোমাদের আসন্ন পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি উত্তর অবশ্যই করতে পারবে, কারণ সম্পূর্ণ চ্যাপ্টারের নির্যাস এই ভিডিওর মধ্যে তুমি পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের আজকের পর্বটির প্রথম প্রশ্ন, জীবদেহের গঠনগত ও কার্যগত একক কী? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কোষ। 2 নম্বর কোশ্চেন, কোষ শব্দটি বা সেল শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হয়ে যাবে রবার্ট হুক 1665 সালে। ইনি প্রথম কোষ পর্যবেক্ষণ করেন বা কোষের আবিষ্কারক। 3 নম্বর কোশ্চেন, সজীব কোষ কে প্রথম পর্যবেক্ষণ করেন? তো উত্তর হয়ে যাবে অ্যান্টনি ভন লিউয়েনহুক বা লিভেনহক। তো তোমরা মনে রাখবে এই যে রবার্ট হুক যে কোষটি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন সেটা ছিল একটা মৃত কোষ, আর অ্যান্টনি ভন লিউয়েনহুক যে কোষটি পর্যবেক্ষণ করেছিলেন সেটি ছিল একটা সজীব কোষ। 4 নম্বর কোশ্চেন, কোষপাত বা সেল থিওরি কে প্রবর্তন করেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে স্লেইডেন ও সোয়ান। 5 নম্বর কোশ্চেন, পৃথিবীর ক্ষুদ্রতম কোষ কোনটি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। তো তোমরা মনে রাখবে প্রথম প্লুরোনিউমোনিয়া রোগে আক্রান্ত গবাদি পশু অর্থাৎ গরুর ফুসফুসের রসে এই মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম পাওয়া গেছিল। 6 নম্বর কোশ্চেন, মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে শুক্রাণু। তবে কিছু ক্ষেত্রে সেরিবেলামের গ্রানুল কোষ কেউ ক্ষুদ্রতম কোষ হিসেবে ধরা হয়। তো তোমরা প্রথমে অপশানের মধ্যে চেক করবে যে সেখানে শুক্রাণু দেওয়া আছে কিনা। যদি শুক্রাণু দেওয়া থাকে তাহলে সঠিক উত্তর শুক্রাণু সিলেক্ট করবে। শুক্রাণু যদি অপশানের মধ্যে দেওয়া না থাকে তাহলে সেরিবেলামের গ্রানুল কোষ এই অপশানটিকে সিলেক্ট করবে। 7 নম্বর কোশ্চেন, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ু কোষ বা নিউরন। তাহলে ক্ষুদ্রতম কোষ শুক্রাণু, দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন। 8 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম কোষ কোনটি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে উট পাখির ডিম। 9 নম্বর কোশ্চেন, আদি নিউক্লিয়াসযুক্ত কোষকে কি বলে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। 10 নম্বর কোশ্চেন, আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষকে কি বলে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে ইউক্যারিওটিক কোষ। তো তোমরা মনে রাখবে আদি কোষের নিউক্লিয়াসে ডিএনএ আছে কিন্তু কোনো পর্দা নেই, তাই একে নিউক্লিয়াসের মতো বা নিউক্লিওয়েট বা জেনোফোর বলা হয়। 11 নম্বর কোশ্চেন, প্রোক্যারিওটিক কোষের রাইবোসোম কি প্রকৃতির? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 70S প্রকৃতির, আর ইউক্যারিওটিক কোষের বললে 80S প্রকৃতির। 13 নম্বর কোশ্চেন, উদ্ভিদ কোষের প্রধান উপাদান কোনটি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর। 14 নম্বর কোশ্চেন, কোষ প্রাচীর কী ধরনের পর্দা? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মৃত ও ভেদ্য পর্দা। 15 নম্বর কোশ্চেন, কোষ পর্দা বা প্লাজমা পর্দা কী ধরনের পর্দা? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে সজীব ও প্রভেদক ভেদ্য পর্দা। 16 নম্বর কোশ্চেন, কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল কে প্রস্তাব করেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে সিঙ্গার ও নিকলসন। তবে যদি প্রশ্নে বলা হয় কোষ পর্দার একক পর্দা মডেল কে প্রবর্তন করেন তাহলে উত্তর হয়ে যাবে রবার্টসন। 17 নম্বর কোশ্চেন, প্রোটোপ্লাজমের নামকরণ কে করেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে পারকিনজি। 18 নম্বর কোশ্চেন, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি কে বলেছেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞানী হাক্সলে। তাহলে প্রোটোপ্লাজমকে জীবনের বা প্রাণের ভৌত ভিত্তি বলা হয়, এটা কে বলেছিলেন? হাক্সলে। 19 নম্বর কোশ্চেন, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিয়াসকে। 20 নম্বর কোশ্চেন, নিউক্লিয়াসের 4টি অংশ কি কি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস, নিউক্লিয় লাস এবং নিউক্লিয় জালিকা। তো এই নিউক্লিয় রসটাকে বলা হয় নিউক্লিয় প্লাজম। তো তোমরা এটা মনে রাখবে। 21 নম্বর কোশ্চেন, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলা হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। 22 নম্বর কোশ্চেন, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভাঁজগুলোকে কি বলে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ক্রিস্টি। আসলে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাগুলি ভাঁজ হয়ে আঙুলের মতো প্রবর্ধক গঠন করে, সেগুলিকে বলা হয় ক্রিস্টি। 23 নম্বর কোশ্চেন, কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে রাইবোজোমকে। তো তোমাদেরকে এভাবে প্রশ্নটা দেওয়া যেতে পারে
যে কোন কোষ অঙ্গাণু প্রোটিন উৎপাদনের সঙ্গে জড়িত, তাহলে উত্তর হয়ে যাবে রাইবোজোম। আর কোষের ক্ষুদ্রতম কোষ অঙ্গাণুটির নাম কি, তবুও উত্তর হয়ে যাবে রাইবোজোম। এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 24 নম্বর কোশ্চেন, কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়, তো উত্তর হয়ে যাবে হচ্ছে লাইসোজোমকে। 25 নম্বর কোশ্চেন, উদ্ভিদ কোষের বর্ণহীন প্লাস্টিডকে কি বলে, তো তোমরা মনে রাখবে বর্ণহীন প্লাস্টিডকে বলা হয় লিউকোপ্লাস্টিড। এই যে লিউকোপ্লাস্টিড এর কাজ সাধারণত হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা। 26 নম্বর কোশ্চেন, উদ্ভিদ কোষের সবুজ বর্ণের প্লাস্টিডকে কি বলে, তো সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্টিড। এরা কি করে, খাদ্য উৎপাদন করে। 27 নম্বর কোশ্চেন, উদ্ভিদের রঙিন প্লাস্টিডকে কি বলে, তো উত্তর হয়ে যাবে ক্রোমোপ্লাস্টিড। এই ক্রোমোপ্লাস্টিড ফুল ফলের বর্ণ ধারণ করে। 28 নম্বর কোশ্চেন, কোষের ট্রাফিক পুলিশ কাকে বলা হয়, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে গোলগি বস্তুকে। তো তোমরা মনে রাখবে যদি বলা হয় কোষের ভাড়ার ঘর বা কোষের ভাণ্ডার ঘর কাকে বলা হয়, তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে কোষ গহ্বর বা ভেকুওলকে। 29 নম্বর কোশ্চেন, প্রাণী কোষ বিভাজনে সাহায্যকারী কোষ অঙ্গাণু কোনটি, তাহলে উত্তর হয়ে যাবে সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোম একটা পর্দাবিহীন কোষ অঙ্গাণু। কোষ বিভাজনের সময় ব্যামতন্তু গঠনে অংশগ্রহণ করে এই সেন্ট্রোজোম। 30 নম্বর কোশ্চেন, কোষ গহ্বরকে ঘিরে থাকা আবরণকে কি বলে, তাহলে উত্তর হয়ে যাবে টনোপ্লাস্ট। 31 নম্বর কোশ্চেন, উদ্ভিদ কোষের গোলগি বস্তুকে কি বলা হয়, তাহলে উত্তর হয়ে যাবে ডিকটিওজোম। 32 নম্বর কোশ্চেন, পর্দাশূন্য একটি কোষ অঙ্গাণুর নাম লিখো, তাহলে উত্তর হয়ে যাবে রাইবোজোম এবং সেন্ট্রোজোম। এই রাইবোজোম এবং সেন্ট্রোজোম এদের কোনো পর্দা থাকে না, তাই এরা পর্দাবিহীন কোষ অঙ্গাণু। 33 নম্বর কোশ্চেন, দ্বিপর্দাযুক্ত কোষ অঙ্গাণুর নাম লিখো, তো দ্বিপর্দাযুক্ত কোষ অঙ্গাণু হলো নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। এদের বাইরে দুটি একক পর্দা থাকে। 34 নম্বর কোশ্চেন, একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণুর নাম লিখো, তো উত্তর হয়ে যাবে হচ্ছে লাইসোজোম বা এন্ডোপ্লাজমীয় জালিকা। 35 নম্বর কোশ্চেন, কোষীয় কঙ্কাল কাকে বলা হয়, তো কোষীয় কঙ্কাল বলা হয় মাইক্রোটিউবিউল বা অনুনালিকাকে। 36 নম্বর কোশ্চেন, অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে কি লেগে থাকে, তো সঠিক উত্তর হয়ে যাবে রাইবোজোম। অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা প্রোটিন সংশ্লেষ করতে পারে। 37 নম্বর কোশ্চেন, লিপিড সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা প্রোটিন সংশ্লেষ করে আর মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা লিপিড সংশ্লেষ করে। 38 নম্বর কোশ্চেন, কোষ প্রাচীরের মধ্যপর্দা কি দিয়ে গঠিত, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম প্যাকটেট। আর যদি বলা হয় কোষ প্রাচীরের মুখ্য পর্দা কি দিয়ে গঠিত, তাহলে উত্তর হয়ে যাবে সেলুলোজ। 39 নম্বর কোশ্চেন, প্লাজমোডেসমাটা কি, তো এটার উত্তর হচ্ছে পাশাপাশি দুটি উদ্ভিদ কোষের মধ্যে সংযোগকারী সূক্ষ্ম ছিদ্রপথ। তো দুটো যদি উদ্ভিদ কোষ থাকে, উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীরগুলো থাকে সেই কোষ প্রাচীরের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে একটি কোষ থেকে অন্য কোষে জল, খনিজ লবণ, বিভিন্ন পুষ্টি পদার্থ এগুলো আদান প্রদান হয়। তো এই যে সূক্ষ্ম ছিদ্রগুলো এগুলোই হচ্ছে প্লাজমোডেসমাটা। 40 নম্বর কোশ্চেন, মাইটোকন্ড্রিয়ার ভেতরে সংগঠিত সবাত শ্বসনের চক্রটির নাম কি, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ক্রেবস চক্র। তাহলে ক্রেবস চক্র কোথায় সংগঠিত হয়, ক্রেবস চক্র সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। 41 নম্বর কোশ্চেন, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি, তো এটা সঠিক উত্তর হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। 42 নম্বর কোশ্চেন, প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কি, উত্তর হবে গ্লাইকোজেন। তাহলে উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্যকে বলা হচ্ছে শ্বেতসার বা স্টার্চ, আর প্রাণী কোষের মধ্যে সঞ্চিত খাদ্যবস্তুকে বলা হচ্ছে গ্লাইকোজেন। গ্লুকোজ পরে গ্লাইকোজেনে পরিণত হয়ে পেশিতে, যকৃতে সঞ্চিত থাকে। 43 নম্বর কোশ্চেন, নিউক্লিয়াসবিহীন একটি সজীব উদ্ভিদ কোষের নাম লেখো, তো উত্তর হয়ে যাচ্ছে সিভনল। 44 নম্বর কোশ্চেন, নিউক্লিয়াসবিহীন একটি প্রাণী কোষের নাম লিখো, তো এটা উত্তর হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা বা আরবিসি। তাহলে পরিণত লোহিত রক্তকণিকা বা আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। আর যদি উদ্ভিদ কোষের নিউক্লিয়াস থাকে না এরকম কোষ চাওয়া হয় তাহলে হচ্ছে সিভনল। 45 নম্বর কোশ্চেন, কোষের কোন অঙ্গাণুকে প্যালাডে কণা বলা হয়, তো সঠিক উত্তর হচ্ছে রাইবোজোম। 46 নম্বর কোশ্চেন, ডিএনএ এর পুরো নাম কি,
ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। 47 নম্বর কোশ্চেন, আরএনএর পুরো নাম কি? তো উত্তর হয়ে যাবে রাইবো নিউক্লিক অ্যাসিড। 48 নম্বর কোশ্চেন, ডিএনএতে কোন শর্করা থাকে? উত্তর হয়ে যাবে ডিঅক্সিরাইবোজ শর্করা। 49 নম্বর কোশ্চেন, আরএনএতে কোন শর্করা থাকে? তো উত্তর হয়ে যাবে রাইবোজ শর্করা। 50 নম্বর কোশ্চেন, ডিএনএর গঠনগত একক কি? উত্তর হয়ে যাবে হচ্ছে নিউক্লিওটাইড। তো প্রশ্নে যদি চাওয়া হয় আরএনএর গঠনগত একক কি, তবুও কিন্তু উত্তর হয়ে যাবে নিউক্লিওটাইড। আসলে ডিএনএ এবং আরএনএ হচ্ছে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড, আর নিউক্লিক অ্যাসিডের গঠনগত এককই হচ্ছে নিউক্লিওটাইড। 50 নম্বর কোশ্চেন, ডিএনএতে কোন পিউরিন বেস থাকে? তো উত্তর হয়ে যাবে হচ্ছে অ্যাডেনিন ও গুয়ানিন। তো আরএনএতেও যদি পিউরিন বেসে চাওয়া হয় তাহলে অ্যাডেনিন ও গুয়ানিনই হয়ে যাবে। 52 নম্বর কোশ্চেন, ডিএনএতে কোন পিরিমিডিন বেস থাকে? তো উত্তর হয়ে যাবে হচ্ছে সাইটোসিন ও থাইমিন। 53 নম্বর কোশ্চেন, আরএনএতে থাইমিনের পরিবর্তে কোন বেস থাকে? তো উত্তর হয়ে যাবে হচ্ছে ইউরাসিল। তাহলে বলা হলো কি আরএনএর মধ্যে কোন কোন পিরিমিডিন বেস থাকে? তাহলে উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে সাইটোসিন এবং ইউরাসিল। তাহলে একবার ভালো করে মনে করে নাও যে ডিএনএর পিরিমিডিন বেসগুলো কি কি? সাইটোসিন এবং থাইমিন। কিন্তু আরএনএর পিরিমিডিন বেস চাইলে তাহলে হয়ে যাবে হচ্ছে সাইটোসিন এবং ইউরাসিল। 54 নম্বর কোশ্চেন, একটি সুষম খাদ্যের উদাহরণ দাও। তো সুষম খাদ্যের উদাহরণ হয়ে যাবে হচ্ছে দুধ, ডিম ইত্যাদি। 55 নম্বর কোশ্চেন, শর্করা বা কার্বোহাইড্রেটে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত? উত্তর হয়ে যাবে হচ্ছে 2:1। আসলে শর্করাতে থাকে হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন কত অনুপাতে? 1:2:1 অনুপাতে। তো এই যে অনুপাতটা, এই অনুপাতটা মনে রাখলেই তোমরা বলতে পারবে আমাদের এখানে চেয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত, তাহলে হয়ে যাবে হচ্ছে 2:1। 56 নম্বর কোশ্চেন, গ্লুকোজের সংকেত কি? তো উত্তর হয়ে যাবে হচ্ছে C6H12O6। 57 নম্বর কোশ্চেন, 1 গ্রাম গ্লুকোজের দহনে কত শক্তি পাওয়া যায়? তো উত্তর হয়ে যাবে হচ্ছে 4.1 কিলো ক্যালোরি। তো এটা হচ্ছে গ্লুকোজের ক্যালোরি মূল্য কত যদি প্রশ্নটা চাওয়া হয়, তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে 4.1 কিলো ক্যালোরি। অনুরূপে মনে রাখবে যদি প্রোটিনের ক্যালোরি মূল্য বা 1 গ্রাম প্রোটিন থেকে কত শক্তি পাওয়া যায় এই প্রশ্ন চাওয়া হয়, তাহলে উত্তর হয়ে যাবে 4.1 কিলো ক্যালোরি। 60 নম্বর কোয়েশ্চেনে দেখো কি দেওয়া আছে, 1 গ্রাম ফ্যাটের দহনে কত শক্তি পাওয়া যায়? 9.3 কিলো ক্যালোরি। তাহলে ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবে যে যদি প্রোটিন এবং কার্বোহাইড্রেট এই দুটোর ক্যালোরি মূল্য চাওয়া হয় তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে 4.1 কিলো ক্যালোরি। কিন্তু যদি ফ্যাটের ক্যালোরি মূল্য কত চাওয়া হয় তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে 9.3 কিলো ক্যালোরি। এবার যদি বলা হয় প্রোটিনের গঠনগত একক কি, উত্তর হয়ে যাবে হচ্ছে অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড। আর যদি বলা হয় প্রোটিন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, তাহলে উত্তর হয়ে যাবে বিজ্ঞানী মাল্ডার। 61 নম্বর কোশ্চেন, জলে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? তো উত্তর হয়ে যাচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। 62 নম্বর কোশ্চেন, ফ্যাটে বা তেলে দ্রবণীয় ভিটামিনগুলি কি কি? তাহলে ভিটামিন এ, ডি, ই, কে এগুলো হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। যেমন ডাকছে, এই ভিটামিনগুলো যেন ডাকছে যে এদিকে আয় এদিকে আয়, এ, ডি, ই, কে এগুলো হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। আর ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এগুলো হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। 63 নম্বর কোশ্চেন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? উত্তর হচ্ছে রেটিনল। 64 নম্বর কোশ্চেন, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তাহলে ভিটামিন এ এর অভাবে হয়। বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি1 বা থায়ামিন এর অভাবে। 66 নম্বর কোশ্চেন, স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর হয়ে যাবে ভিটামিন সি। তো তোমরা মনে রাখবে টক জাতীয় ফল থেকে ভিটামিন সি পাওয়া যায়। 67 নম্বর কোশ্চেন, রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। বন্ধ্যাত্ব রোগ তাহলে হয়ে যাবে ভিটামিন ই। কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়? তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে ভিটামিন কে। তো রক্ততঞ্চন জিনিসটা কি? কোনো কাটা জায়গা থেকে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় রক্ততঞ্চন। তো ভিটামিন কে এর অভাব থাকলে কোনো কাটা জায়গায় স্থান থেকে রক্ত জমাট বাঁধতে চায় না, যেটা তোমরা এটা মনে রাখবে। কিন্তু যদি প্রশ্নে বলা হয় কোন খনিজ মৌলের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয় বা রক্ত জমাট বাঁধতে চায় না, তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে ক্যালসিয়াম। 70 নম্বর কোশ্চেন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? উত্তর হয়ে যাবে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। 71 নম্বর কোশ্চেন,
ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? উত্তর হয়ে যাবে হচ্ছে ক্যালসিফেরল। 72 নম্বর কোশ্চেন, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? তো উত্তর হয়ে যাবে হচ্ছে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। 73 নম্বর কোশ্চেন, থাইরক্সিন হরমোন গঠনের জন্য কোন খনিজ মৌল প্রয়োজন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে আয়োডিন। তো তোমরা মনে রাখবে, শরীরে আয়োডিনের অভাব ঘটলে থাইরক্সিন হরমোন সঠিকভাবে সংশ্লেষিত হতে পারে না, আর এই রকম সময় থাইরয়েড গ্রন্থি ফুলে যেতে পারে। তো এই যে রোগটা, এই রোগটাকে বলা হয় গলগণ্ড বা গয়টার। তো গলগণ্ড বা গয়টার রোগের কারণ কি তাহলে? আয়োডিনের অভাবে, থাইরক্সিনের কম ক্ষরণে এই রোগটি হতে পারে। 74 নম্বর কোশ্চেন, রক্তাল্পতা বা এনিমিয়া হয় কোন খনিজের অভাবে? তো উত্তর হয়ে যাবে হচ্ছে আয়রন বা লোহা। তো লোহার চিহ্ন কি? তোমরা মনে রাখবে Fe, কারণ লোহার হচ্ছে ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। 75 নম্বর কোশ্চেন, হাড় ও দাঁত গঠনের জন্য কি প্রয়োজন? তো কোন খনিজ মৌল? ক্যালসিয়াম ও ফসফরাস। এই খনিজ মৌলগুলি দাঁত এবং হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 76 নম্বর কোশ্চেন, হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে লোহা বা ফেরাম। 77 নম্বর কোশ্চেন, ক্লোরোফিলে কোন ধাতু থাকে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে ম্যাগনেসিয়াম বা Mg। 78 নম্বর কোশ্চেন, ভিটামিন B12 এ কোন ধাতু থাকে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে কোবাল্ট, CO। 79 নম্বর কোশ্চেন, একই বৈশিষ্ট্যযুক্ত একগুচ্ছ কোষকে কি বলা হয়? তো উত্তর হয়ে যাবে হচ্ছে কলা বা টিস্যু। 80 নম্বর কোশ্চেন, উদ্ভিদ কলার প্রধান দুটি ভাগ কি কি? তো উত্তর হয়ে যাবে ভাজক কলা ও স্থায়ী কলা। 81 নম্বর কোশ্চেন, যে কলার কোষগুলো ক্রমাগত বিভাজিত হতে পারে তাকে কি বলা হয়? তো উত্তর হয়ে যাবে হচ্ছে ভাজক কলা। আসলে ভাজক কলার কোষগুলোই ক্রমাগত বিভাজিত হয়ে বিভিন্ন অঙ্গতন্ত্র গঠিত হয় এবং উদ্ভিদটি আকারে বড় হয়। 82 নম্বর কোশ্চেন, ভাজক কলার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? উত্তর হয়ে যাবে সেলুলোজ। 83 নম্বর কোশ্চেন, মূল ও কাণ্ডের অগ্রভাগে কোন ভাজক কলা থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অগ্রস্থ ভাজক কলা। 84 নম্বর কোশ্চেন, পর্বমধ্যের গোড়ায় কোন ভাজক কলা থাকে? তো উত্তর হয়ে যাবে হচ্ছে নিবেশিত ভাজক কলা। 85 নম্বর কোশ্চেন, উদ্ভিদের প্রস্থ বৃদ্ধিতে সাহায্য করে কোন কলা? উত্তর হয়ে যাবে হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা। 86 নম্বর কোশ্চেন, স্থায়ী কলার প্রধান ভাগ দুটো কি কি? তো উত্তর হয়ে যাবে হচ্ছে সরল স্থায়ী কলা ও জটিল স্থায়ী কলা। এই যে সরল স্থায়ী কলা রয়েছে, সরল স্থায়ী কলা প্রধানত 3 ধরনের, যথা প্যারেনকাইমা, কলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা, এবং জটিল স্থায়ী কলা 2 ধরনের, যথা জাইলেম ও ফ্লোয়েম। 87 নম্বর কোশ্চেন, প্যারেনকাইমা কলার কাজ কি? উত্তর হয়ে যাবে হচ্ছে খাদ্য প্রস্তুত করা ও সঞ্চয় করা। 88 নম্বর কোশ্চেন, ক্লোরোফিলযুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয়? তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে ক্লোরেনকাইমা। 89 নম্বর কোশ্চেন, জলজ উদ্ভিদের বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে হচ্ছে এরেনকাইমা। 90 নম্বর কোশ্চেন, কোন কলার কোষ প্রাচীরে পেকটিন জমা হয়? তো উত্তর হয়ে যাবে হচ্ছে কলেনকাইমা। 91 নম্বর কোশ্চেন, উদ্ভিদের একটি মৃত সরল স্থায়ী কলার নাম লিখো। তো উত্তর হয়ে যাবে হচ্ছে স্ক্লেরেনকাইমা। তোমাদের একটু আগে বলেছিলাম যে সরল স্থায়ী কলা হচ্ছে 3 ধরনের, যথা প্যারেনকাইমা, কলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তো এর মধ্যে স্ক্লেরেনকাইমা হচ্ছে মৃত, আর প্যারেনকাইমা এবং কলেনকাইমা এরা হচ্ছে জীবিত। 92 নম্বর কোশ্চেন, জটিল স্থায়ী কলা কয় প্রকার ও কি কি? 2 প্রকার, জাইলেম ও ফ্লোয়েম। 93 নম্বর কোশ্চেন, জাইলেম কলার কাজ কি কি? তো উত্তর হয়ে যাবে জল ও খনিজ লবণ ঊর্ধ্বমুখী পরিবহন করা। তো আসলে কি করে এই জাইলেম কলা? উদ্ভিদের যে মূলরম অঞ্চল আছে, সেই মূলরম দ্বারা শোষিত যে জলটা, সেই জলটাকে তুলে নিয়ে পাতায় পৌঁছে দেয়। 94 নম্বর কোশ্চেন, ফ্লোয়েম কলার প্রধান কাজ কি? তো এটার উত্তর হয়ে যাবে পাতায় তৈরি খাদ্য নিম্নমুখী ও পার্শ্বমুখী পরিবহন করা। তাহলে উদ্ভিদ দেহে জলের পরিবহন ঘটায় জাইলেম এবং খাদ্যের পরিবহন ঘটায় হচ্ছে ফ্লোয়েম। 95 নম্বর কোশ্চেন, জাইলেম কলার একমাত্র সজীব উপাদানটির নাম কি? তো উত্তর হয়ে যাবে হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। 96 নম্বর কোশ্চেন, ফ্লোয়েম কলার একমাত্র মৃত উপাদানটির নাম কি? তো উত্তর হয়ে যাবে হচ্ছে ফ্লোয়েম তন্তু বা বাস্ট তন্তু। 97 নম্বর কোশ্চেন, জাইলেম কলার উপাদানগুলো কি কি? তো উত্তর হয়ে যাবে হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিট, জাইলেম তন্তু ও জাইলেম প্যারেনকাইমা। তো আমরা বললাম ফ্লোয়েমের এই যে উপাদানগুলো 4টি, অর্থাৎ ট্রাকিয়া, ট্রাকিট, জাইলেম তন্তু এবং জাইলেম প্যারেনকাইমা, এর মধ্যে সজীব উপাদান হচ্ছে জাইলেম
প্যারেনকাইমা। আর বাকি এই যে ট্রাকিয়া, ট্রাকিড, জাইলেম তন্তু এগুলো কিন্তু মৃত উপাদান। পরবর্তী কোশ্চেন, ফ্লোয়েম কলার উপাদানগুলো কি কি? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু। তো তোমাদেরকে মনে রাখতে হবে এর মধ্যে এই যে ফ্লোয়েম তন্তু, এই ফ্লোয়েম তন্তু হচ্ছে মৃত, বাকি সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এগুলো কিন্তু জীবিত উপাদান। আর একটু আগে তোমাদেরকে বলেছিলাম এই যে সিভনলের মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে না। 99 নম্বর কোশ্চেন, প্রাণী কলার প্রধান 4টি ভাগ কি কি? তো উত্তর হয়ে যাবে আবরণী কলা, যোগ কলা, পেশি কলা ও স্নায়ু কলা। 100 নম্বর কোশ্চেন, দেহের বাইরের আবরণ গঠন করে কোন কলা? তো উত্তর হয়ে যাবে হচ্ছে আবরণী কলা। 101 নম্বর কোশ্চেন, রক্ত কি ধরনের কলা? তো আমরা জানি হচ্ছে রক্ত হচ্ছে তরল যৌগ কলা। 102 নম্বর কোশ্চেন, অস্থির কোষকে কি বলা হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অস্টিওব্লাস্ট বা অস্টিওসাইট। 103 নম্বর কোশ্চেন, তরুণাস্থির কোষকে কি বলা হয়? তো উত্তর হবে হচ্ছে কন্ড্রোব্লাস্ট বা কন্ড্রোসাইট। 104 নম্বর কোশ্চেন, দুটি অস্থির সংযোগকারী তন্তুময় কলার নাম কি? তো উত্তর হচ্ছে লিগামেন্ট। 105 নম্বর কোশ্চেন, পেশি ও অস্থির সংযোগকারী কলার নাম কি? তো উত্তর হয়ে যাবে হচ্ছে টেন্ডন। এই লিগামেন্ট, টেন্ডন এগুলো প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে মনে রাখবে তোমরা ভালো করে যে দুটো অস্থিকে জুড়ে রাখে হচ্ছে লিগামেন্ট এবং অস্থির সঙ্গে পেশিকে জুড়ে রাখে হচ্ছে টেন্ডন। 106 নম্বর কোশ্চেন, ঐচ্ছিক পেশি কোথায় দেখা যায়? তো উত্তর হয়ে যাবে হচ্ছে হাত ও পায়ের পেশিতে। 107 নম্বর কোশ্চেন, অনৈচ্ছিক পেশি কোথায় দেখা যায়? তো উত্তর হয়ে যাবে হচ্ছে পাকস্থলী বা অন্ত্রের প্রাচীরে। 108 নম্বর কোশ্চেন, হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয়? তো উত্তর হয়ে যাবে কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি। 109 নম্বর কোশ্চেন, হৃৎপেশি কি ধরনের পেশি? তো উত্তর হয়ে যাবে গঠনগতভাবে সরেখ কিন্তু কার্যগতভাবে অনৈচ্ছিক। 110 নম্বর কোশ্চেন, স্নায়ুকলার গঠনগত ও কার্যগত একক কি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে নিউরন। তো তোমরা মনে রাখবে নিউরন বা স্নায়ু কোষ এটা হচ্ছে মানবদেহের দীর্ঘতম কোষ। 111 নম্বর কোশ্চেন, নিউরনের প্রধান দুটি অংশ কি কি? তো উত্তর হয়ে যাবে হচ্ছে কোষদেহ ও প্রবর্ধক। 112 নম্বর কোশ্চেন, নিউরনের ছোট প্রবর্ধকটির নাম কি? উত্তর হয়ে যাবে হচ্ছে ডেনড্রন। আর বড় প্রবর্ধকটির নাম হচ্ছে অ্যাক্সন। এই যে বড় প্রবর্ধকের নাম হচ্ছে অ্যাক্সন। 114 নম্বর কোশ্চেন, মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থিটির নাম কি? উত্তর হয়ে যাবে হচ্ছে প্লীহা। 115 নম্বর কোশ্চেন, মানবদেহের বৃহত্তম পরিপাক গ্রন্থি কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ বা লিভার। 116 নম্বর কোশ্চেন, মানুষের বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি? তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে নেফ্রন। আর যদি বলা হয় মানুষের প্রধান রেচন অঙ্গের নাম কি? তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে বৃক্ক। 117 নম্বর কোশ্চেন, ফুসফুসের গঠনগত ও কার্যগত একক কি? তো উত্তর হয়ে যাবে অ্যালভিওলাই বা বায়ুগহ্বর। 118 নম্বর কোশ্চেন, অগ্নাশয় কি ধরনের গ্রন্থি? উত্তর হয়ে যাবে মিশ্র গ্রন্থি। তো তোমরা কয়েকটা মিশ্র গ্রন্থির নাম আরও মনে রাখবে, যেমন শুক্রাশয়, ডিম্বাশয় এগুলোও কিন্তু হচ্ছে মিশ্র গ্রন্থি। তো তোমরা মনে রাখবে অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। আসলে অগ্নাশয়ের মধ্যে অন্তঃক্ষরা কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা কোষ সমষ্টি বা বহিঃক্ষরা গ্রন্থি উভয়ই থাকে এবং এই অন্তঃক্ষরা কোষ সমষ্টি থেকে হরমোন ক্ষরিত হয় আর বহিঃক্ষরা কোষ সমষ্টি থেকে উৎসেচক ক্ষরিত হয়। তাই অগ্নাশয় যেহেতু অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় গ্রন্থি রূপে কাজ করতে পারে তাই তাকে মিশ্র গ্রন্থি বলা হয়। 19 নম্বর কোশ্চেন, ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন ক্ষরিত হয়। 120 নম্বর কোশ্চেন, মানবদেহে রক্ত পাম্প করার যন্ত্রটির নাম কি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে হৃৎপিণ্ড। 121 নম্বর কোশ্চেন, মানুষের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ? সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে 4টি। তো তোমরা মনে রাখবে পক্ষী, স্তন্যপায়ী এবং সরীসৃপদের মধ্যে কেবলমাত্র কুমির এদের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ রয়েছে। 122 নম্বর কোশ্চেন, হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয়? তো উত্তর হয়ে যাবে হচ্ছে পেরিকার্ডিয়াম। 123 নম্বর কোশ্চেন, ফুসফুসের আবরণীকে কি বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে প্লুরা। 124 নম্বর কোশ্চেন, বৃক্কের আবরণকে কি বলা হয়? তো উত্তর হয়ে যাবে রেনাল ক্যাপসুল।
125 নম্বর কোয়েশ্চেন, মস্তিষ্কের আবরণীকে কি বলা হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে মেনিনজেস। তো তোমাদেরকে যদি বলা হয় যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণীটির নাম কি, তাহলে উত্তর হয়ে যাবে মেনিনজেস। আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হচ্ছে দুইটি, যথা মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। 126 নম্বর কোয়েশ্চেন, পিত্তরস কোথা থেকে উৎপন্ন হয়? তো উত্তর হয়ে যাবে যকৃৎ থেকে। 127 নম্বর কোয়েশ্চেন, পিত্তরস কোথায় জমা হয়? তো উত্তর হয়ে যাবে পিত্তথলি। 128 নম্বর কোয়েশ্চেন, দেহের রসায়নাগার কাকে বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে যকৃৎ বা লিভার। 129 নম্বর কোয়েশ্চেন, ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে যকৃৎ বা লিভারে। তো এই যে ইউরিয়া তৈরি হয়, এটা চক্রটার নাম হচ্ছে অর্নিথিন চক্র। আসলে এই চক্র শরীরের বিষাক্ত অ্যামোনিয়াকে কম বিষাক্ত ইউরিয়াতে পরিণত করে। তাহলে কি বললাম? আমাদের দেহে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয়। এই যে চক্রটা, এই চক্রটাকে বলা হয় অর্নিথিন চক্র, আর এটা সম্পন্ন হয় যকৃতে। 130 নম্বর কোয়েশ্চেন, রক্ত থেকে রেচন পদার্থ দূর করে কোন অঙ্গ? তো উত্তর হয়ে যাবে হচ্ছে বৃক্ক। 131 নম্বর কোয়েশ্চেন, মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ত্বক। 132 নম্বর কোয়েশ্চেন, ত্বকের কোন স্তর জলরোধী হিসেবে কাজ করে? তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে এপিডার্মিস। 133 নম্বর কোয়েশ্চেন, স্নায়বিক উদ্দীপনা গ্রহণ ও প্রেরণ করে কোন অঙ্গ? তো সঠিক উত্তর হয়ে যাবে মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। 134 নম্বর কোয়েশ্চেন, পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত? তো উত্তর হয়ে যাবে প্রায় 1.36 কেজি। 135 নম্বর কোয়েশ্চেন, লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে প্লীহা। তো তোমরা মনে রাখবে, এই প্লীহাতে ছাড়া লিভার বা যকৃৎ এবং বন মেরো অর্থাৎ অস্থি মজ্জাতেও জরাজীর্ণ লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। 136 নম্বর কোয়েশ্চেন, দেহের ব্লাড ব্যাংক কাকে বলা হয়? তো উত্তর হয়ে যাবে হচ্ছে প্লীহা। 137 নম্বর কোয়েশ্চেন, বার্লিতে কোন শর্করা থাকে? তো উত্তর হয়ে যাবে হচ্ছে মল্টোজ। 138 নম্বর কোয়েশ্চেন, ফলের রসে কোন শর্করা থাকে? তো উত্তর হয়ে যাবে হচ্ছে ফ্রুক্টোজ। 139 নম্বর কোয়েশ্চেন, গ্লুকোজ ও ফ্রুক্টোজ মিলে কি গঠিত হয়? তো উত্তর হয়ে যাবে হচ্ছে সুক্রোজ। তো তোমরা মনে রাখবে, এই যে ইক্ষু শর্করা অর্থাৎ আখের রসে সুক্রোজ থাকে, এবং দুগ্ধ শর্করা বা দুধের মধ্যে যে শর্করাটা থাকে সেটার নাম হচ্ছে ল্যাকটোজ শর্করা। 140 নম্বর কোয়েশ্চেন, এটিপি এর পুরো নাম কি? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। 141 নম্বর প্রশ্ন, কোষের এনার্জি কারেন্সি কাকে বলা হয়? তো উত্তর হয়ে যাবে হচ্ছে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। 142 নম্বর প্রশ্ন, প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন একটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থের নাম লেখো। তো উত্তর হয়ে যাবে হচ্ছে ইউরিয়া বা অ্যামোনিয়া। 143 নম্বর কোয়েশ্চেন, মেদ কলার কাজ কি? তো সঠিক উত্তর হয়ে যাবে তাপ সংরক্ষণ ও আঘাত থেকে রক্ষা করা। 144 নম্বর কোয়েশ্চেন, উদ্ভিদের কোন কলাকে যান্ত্রিক কলা বলা হয়? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে স্ক্লেরেন কাইমা। 145 নম্বর কোয়েশ্চেন, বাস্ট তন্তু কোন কলা থেকে পাওয়া যায়? তো উত্তর হয়ে যাবে হচ্ছে ফ্লোয়েম কলা। 146 নম্বর কোয়েশ্চেন, লসিকার কাজ কি? তো উত্তর হয়ে যাবে পুষ্টি সরবরাহ ও রোগ জীবাণু ধ্বংস করা। লসিকার কাজ একেবারে রক্তের মতোই। 147 নম্বর কোয়েশ্চেন, কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যেতে পারে? তো উত্তর হয়ে যাচ্ছে ভিটামিন সি। 148 নম্বর কোয়েশ্চেন, সূর্যালোকের উপস্থিতিতে ত্বকে কোন ভিটামিন তৈরি হয়? তো উত্তর হয়ে যাবে হচ্ছে ভিটামিন ডি। 149 নম্বর কোয়েশ্চেন, পেশির ক্লান্তির জন্য দায়ী অ্যাসিডটির নাম কি? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। 150 নম্বর কোয়েশ্চেন, প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলা হয়? তো উত্তর হয়ে যাবে হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেটকে। আমাদের আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।